পিআর নয়, সংবিধান ও আরপিও মেনে নির্বাচনের প্রস্তুতি চলছে জানালেন সিএসি। প্রতীক হিসেবে শাপলা না থাকার ব্যাখ্যা দেবে না কমিশন। আমার সামনে তো আরপিও, আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা। পিআর চাওয়ার উদ্দেশ্য দেশে অনৈক্য সৃষ্টি, মন্তব্য সালাউদ্দিনের। নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ বলছে জামায়াত। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেওয়া যাবে না। কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। একটি পক্ষের চাপে শাপলা দিচ্ছে না ইসি, অভিযোগ এনসিপির। নিউ ইয়র্কে হামলার ঘটনায় মামলা করেছেন আক্তার হোসেন। আগামীর বাংলাদেশ চালাবেন রাজনীতিবিদরাই, মার্কিন বিনিয়োগকারীদের প্রধান উপদেষ্টা। ফেব্রুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি। 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন। ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন যেতে পারবেন সর্বোচ্চ 2000 ভ্রমণ পিপাসু। এশিয়া কাপের অঘোষিত সেমিতে 8:30টায় পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। লিটন দাসের ফেরা নিয়ে কাটেনি অনিশ্চয়তা। সংবিধান এবং আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। বিদ্যমান আইনেই চলছে ভোটের প্রস্তুতি। কানাডা সফর শেষে কমিশন কার্যালয়ে এক ব্রিফিংয়ে একথা জানান প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল এনসিপি শাপলা প্রতীক দাবি করলেও কোনো চাপে নেই কমিশন। ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথা বলেন সিএসি। পিআর ইস্যুতে ঐক্যমত্য কমিশনের আলোচনার টেবিলে চলছে দর কষাকষি। এর মধ্যেই দাবি আদায়ে রাজপথে নেমেছে জামায়াত সহ ধর্মভিত্তিক বেশ কয়েকটি দল। রাজনীতির মাঠে এখন মূল আলোচনা নিম্নকক্ষে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন। কানাডা সফর শেষে দেশে ফিরেই এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন প্রধান নির্বাচন কমিশনার। সিইসির উত্তর, সংবিধান এবং আরপিও অনুযায়ী পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই। বিদ্যমান আইন অনুযায়ী ফেব্রুয়ারিতেই নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। পিআরটা তো আরপিওতে তো নাই, আমার সামনে তো আরপিও, আমি তো আমাকে যদি আরপিওটা বদলাইয়া যদি এটা অন্য একটা দিয়ে দেয় তাহলে এটা না বদলাইলে তো পারি না। আমি আন্দোলন চলে একটা ফয়সালায় আসুক, ওনারা তো বুঝবেন যে আমাদের পক্ষে সম্ভবপর হবে কি হবে না। যদি ওনারা পিআরে চান হবে, ওনারা বুঝবেন না। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলছে নতুন দলের নিবন্ধন প্রক্রিয়া। তার আগে বিধি সংশোধন করে শাপলা প্রতীক বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে এনসিপি। সিসি বলেন, আইন অনুযায়ী কাজ করবে কমিশন। কমিশন ডিসিশন যা নিয়েছে এ পর্যন্ত, নাগরিকের যে দাবির ব্যাপারেও যে ডিসিশন নিয়েছে ওটাও আমরা কমিশনের সবাই, ওগুলোকে আমি হুমকি মনে করি না। ওনারাও দেশপ্রেমিক, ওনারাও দেশের মঙ্গল চান, দেশের ভালো চান। যে ধরনের কর্মকাণ্ড করলে দেশের মঙ্গল হবে সেটা ওনারাও বুঝেন। সিসি বলেন, কাউকে সুবিধা দিতে কাজ করছে না কমিশন। বলেন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতে নিয়োজিত করা হবে সর্বশক্তি। লেভেল প্লেইং ফিল্ড যাতে হয়, সবাই যাতে সুন্দরভাবে খেলতে পারে সেই ব্যবস্থাটা করে দেওয়া, সেটা আমরা ইনশাল্লাহ করে দেবো এবং সর্বশক্তি নিয়োগ করব। রমজানের আগে ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নির্বাচন করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার আমরা জোরে সোরে নিচ্ছি। রোববার থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসবে কমিশন। এ সংলাপে জাতীয় পার্টিকে ডাকা হবে কিনা তা নিয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানান সিইসি। লাঙ্গলের দাবিদারও একাধিক, এই জন্য আমি বুঝতে পারতেছি না আপনাকে কার কথা বলছেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কোন রাজনৈতিক দলের অসাংবিধানিক, অরাজনৈতিক, অবৈধ আবদার মেনে জাতিকে সংকটে ফেলা যাবে না। সরকারকে এমন পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ব্যবস্থা নিতে হবে। দেশে পিআর হলে শেখ হাসিনার তুলনায় বড় ফ্যাসিস্ট সরকারের জন্ম হবে, এমন মন্তব্য করেন বিএনপি নেতারা। তাদের দাবি, ফ্যাসিবাদ ফেরাতে কাজ করছে জামায়াত।
রাজনীতিতে হঠাৎ করেই উত্তাপ ছড়ায় আনুপাতিক হারে নির্বাচন বা পিআর পদ্ধতির দাবি। একই সময় 7টি রাজনৈতিক দল এই ইস্যুতে কর্মসূচি পালন করলেও জামায়াত যে নেতৃত্ব দিচ্ছে তা অনেকাংশেই স্পষ্ট। অবশ্য গোড়া থেকেই পিআরের বিরুদ্ধে বিএনপি সহ অধিকাংশ দলের অবস্থান। সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, কম জনপ্রিয় রাজনৈতিক দলগুলো বেশি আসনের আশায় পিআর চাচ্ছে। এর মাধ্যমে অনৈক্য আর অস্থিতিশীল সরকার গড়তে চায় তারা। কেউ বলছে এই সংবিধানে নাকি কি পদ্ধতিতে নির্বাচন হবে সেটা বলা নাই। সরাসরি নির্বাচন কিভাবে হবে বলা আছে আর্টিকেল 65 সাবসেকশন 2-তে, যে প্রত্যেকটি আঞ্চলিক নির্বাচনী এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে যা 300 সংসদ সদস্য নিয়ে গঠিত হবে। শুধু পিআর নয়, কয়েকটি দলের সাথে বিএনপির অবস্থানগত দূরত্ব জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও। তাই সাংবিধানিক ধারাবাহিকতা অটুট রাখার পরামর্শ সালাউদ্দিন আহমদের। কোনো রাজনৈতিক দলের অরাজনৈতিক, অবৈধ, অসাংবিধানিক, ইললিগ্যাল যে কোনো রকমের আবদার মেনে এই জাতিকে সংকটে ফেলে দেয়া যাবে না। আমাদেরকে এই সাংবিধানিক ধারাবাহিকতায় থাকতে হবে। এই সরকার সাংবিধানিক ধারাবাহিকতার সরকার, সেটা প্রধান উপদেষ্টা নিজেই বহুবার তার বক্তব্য বলেছেন, এবং এই সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেই আইনানুগভাবে ভবিষ্যতে এই রাষ্ট্রকে একটা আইনের শাসনের রাষ্ট্র হিসেবে আমাদেরকে পরিচালিত করতে হবে। এদিকে নয়াপল্টনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদকে পুনঃপ্রতিষ্ঠায় মরিয়া জামাতে ইসলামী। 2008 সালের নির্বাচনে যাওয়া ম্যাডাম যেতে চাননি, তাদের নেতারা বাধ্য করেছিল সেদিন, তারা না হলে ইন্ডিভিজুয়ালি করবে। এখন আবার তারা স্বরূপে সমূর্তিতে বেরিয়েছেন এবং আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছেন, ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেন। ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে জিয়া রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এরপরই তিনি জানান, আসনের তুলনায় বিএনপিতে মনোনয়ন প্রত্যাশী কয়েক গুণ বেশি। জনগণের ভালোবাসায় যেই সমস্ত মানুষগুলো নিজ নিজ এলাকায় উদ্ভাসিত, তাদেরকেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন খুবই সহসাই যে তাদেরকে মনোনয়ন দেওয়ার ব্যাপারে দিয়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করবে। কয়েক সপ্তাহের মধ্যে তারেক রহমান দেশে ফিরে দলের পাশাপাশি গণতান্ত্রিক যাত্রায় নেতৃত্ব দিবেন, এমনটাও জানান তিনি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশের যে কোনো হস্তক্ষেপ বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ। চীনের প্রতিনিধি দলকে কথা বলেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে কথা জানান সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এর আগে ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন চাইনিজ পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্স এর ভাইস প্রেসিডেন্ট মিস্টার ঝো পিংজিয়ান সহ উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। গোলাম পরওয়ার জানান, বাংলাদেশ চীন সম্পর্ক দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানের 1 বছর পরও আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র অব্যাহত আছে। ষড়যন্ত্র মোকাবেলা করে দেশ এগিয়ে নিতে প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াতে আমির। ঝো পিংজিয়ান বলেন, চীন ও বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের, সামনের দিনে সেই সম্পর্ক আরও গভীর হবে বলে আশা প্রকাশ করেন তিনি। Our diplomatic relations 5 decades ago, we have supported each other, treated each other as equals for win-win outcome. China is committed to the policy of good neighborliness and friendship. ছাত্র জনতার উত্তাল আন্দোলনের মধ্য দিয়ে সেই সরকার বিদায় নিয়েছেন, কিন্তু বিদায় নেওয়ার পরেও ষড়যন্ত্র থেকে তারা থেমে থাকেনি। একটি দেশের আশ্রয়ে প্রশ্রয়ে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। বিশ্ব পরিস্থিতি, গ্লোবাল পলিটিক্স, গ্লোবাল সিকিউরিটি, নানান কনটেক্সটে এইসব আলোচনা উঠে এসেছে। একটি পক্ষের চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না নির্বাচন কমিশন, এমন অভিযোগ করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেছেন, তাদের শাপলা প্রতীকের দাবি ন্যায্য, এতে আইনি কোনো বাধা নেই। সীমাবদ্ধতা কাটিয়ে ইসিকে শাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই দুই নেতা।
শাপলা প্রতীক নিয়ে শুরু থেকেই অনড় জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে দলটি একাধিকবার ধর্ণা দিয়েছে কমিশনে, হয়েছে আলাপ আলোচনা, কিন্তু আইনি সীমাবদ্ধতা ও জাতীয় প্রতীকের দোহাই দিয়ে সেই দাবি মানেনি নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সিইসির বক্তব্যেও স্পষ্ট এ নিয়ে কোনো সমাধান আসছে না সহসাই। আমি ওইটাকে কোনো দেশের জন্য হুমকি মনে করি না, আমাদের জন্য কোনো হুমকি মনে করি না। এই অবস্থায় মৌলভীবাজারে এনসিপির এক অনুষ্ঠানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আইনগত বাধা না থাকার পরও কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না নির্বাচন কমিশন। তবে তাদের এই সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠা উচিত। একটা স্বাধীন প্রতিষ্ঠান, কোনো আইনগত বাধা না থাকার পরও আমরা মনে করি অন্য কোনো চাপের কারণে তারা এটা দেওয়ার মতো সাহস করতে পারছে না। এটা তাদের জায়গা থেকে আমরা মনে করি যে তাদের এটা একটা বড় ব্যর্থতা। সার্জিসের মতোই দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলছেন, জাতীয় প্রতীকের নামে অজুহাত তৈরি করা হচ্ছে। জাতীয় প্রতীক কিন্তু অনেকগুলো ছোট ছোট উপাদান দিয়ে একটি প্রতীক তৈরি হয়। এখন নতুন যুক্তি এসেছে যে ডিজিএফআই এর প্রতীকের সাথে মিল থাকার কারণে আমাদেরকে প্রতীক দেওয়া হবে না। সামনের নির্বাচনে এই ধরনের প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন দিয়ে আদৌ কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য আসলে যা যা করা দরকার এই নির্বাচন কমিশন কোনোটাই করেনি। এখনো নিবন্ধনের অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কয়েকদিনের মধ্যে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। অলক হাসান, যমুনা নিউজ। নিউ ইয়র্কে হামলার অভিযোগে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মামলা করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন। আজ বাংলাদেশ সময় বেলা 11টার দিকে জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় আক্তার হোসেন মামলা করেন। মামলায় দুজনের নাম উল্লেখ সহ 15 থেকে 20 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। যারা সেই দিন আমাদের উপর হামলা করেছিল এবং হত্যা চেষ্টা করেছিল, ডেথ থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি এবং একই সাথে ইউএস পুলিশকে আমরা এই বিষয়টা অবহিত করেছি যে যারা এই ঘটনাগুলো যুক্তরাষ্ট্রে ঘটাচ্ছেন তারা বাংলাদেশে নিষিদ্ধ এমন একটি সংগঠনের সঙ্গে জড়িত, যারা গত বছর বাংলাদেশে গণহত্যা চালিয়েছেন, মানবতা বিরোধী অপরাধ চালিয়েছেন এবং ইউএনের যে রিপোর্ট সে ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি। পুরনো ব্যবস্থা টিকিয়ে রাখতেই স্থানীয় সরকার নির্বাচন আগে করা হয়নি, মানা হয়নি সংস্কার কমিশনের পরামর্শ। একথা বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। বিকেন্দ্রীকরণের গুরুত্ব নিয়ে গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত এক সেমিনারে স্থানীয় সরকারের ক্ষমতায়ন ও দায়বদ্ধতা নিশ্চিতের দাবি জানান বক্তারা। সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের মতো স্থানীয় সরকার কাঠামো থাকলেও তা প্রায় কেন্দ্রীয় সরকার ও সংসদ সদস্যদের মুখাপেক্ষী হওয়ায় কাঙ্ক্ষিত উন্নয়ন হচ্ছে না। গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত বিকেন্দ্রীকরণ ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব কিনা শীর্ষক সেমিনারে স্থানীয় সরকার কাঠামো, পরিসর ও অর্থায়নের নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। কি পরিমাণ সরকারি খরচ স্থানীয় সরকাররা করে সেই হিসাব যদি আমরা দেখি, বাংলাদেশ হচ্ছে অসম্ভব কেন্দ্রীভূত সরকার। পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সাথে তুলনা করে দেখানো হয় স্থানীয় সরকারের খরচ সেসব দেশের তুলনায় কম। শুধু ঢাকাতেই ঘনত্বের কারণে 6% জিডিপি প্রবৃদ্ধি কম হয়েছে জানান বক্তারা। Poverty distribution also shows there is serious regional disparity which need to be taken into consideration and decentralization is linked to that. একটা গ্রামে একটা প্রাইমারি স্কুলে কিছু বেঞ্চ লাগবে, বরাদ্দ হলো কাবিটার টাকা, কাজের বিনিময়ের টাকা, but the decision will be finalized by the MP or his agent. ওইখানেই তো করাপশনটা ঢুকছে। সেমিনারে ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, 46,000 মানুষের উপর এক জরিপে বেশিরভাগই স্থানীয় সরকার নির্বাচন আগে করার পক্ষে মত দিয়েছিলেন। এই নির্বাচন করলে জাতীয় নির্বাচন পিছিয়ে যাবে, এই ধরনের একটা অভিযোগ, যদিও সত্য নয়। শুধু তাই নয়, আমাদের নির্বাচন কমিশনও এ ব্যাপারে তারা হয়েছে বাদ সেরেছে। তারা বলছে যে আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশন নিয়ে আমরা চিন্তা করতে চাই না। স্বচ্ছ রাজনীতিবিদ না থাকায় রাজনীতি এখন জনকল্যাণ নয়, ব্যবসায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বদিউল আলম মজুমদার। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা।
আগামী 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য সেন্ট মার্টিন দ্বীপ খুলে দেওয়া হবে। সচিবালয়ে পর্যটন দিবসের ব্রিফিংয়ে জানানো হয়েছে এই তথ্য। অনুষ্ঠানে উপদেষ্টা শেখ বশির উদ্দিন দাবি করেন, তার বিমান বাংলাদেশের চেয়ারম্যান হওয়া কনফ্লিক্ট অব ইন্টারেস্ট নয়। দায়িত্বপ্রাপ্ত 3 মন্ত্রণালয় থেকে তিনি কোনো সুবিধা নিচ্ছেন কিনা তা খতিয়ে দেখার আহ্বানও জানান তিনি। জীববৈচিত্র্য রক্ষায় দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পর্যটকদের ভ্রমণ বন্ধ ছিল, সেই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে 4 মাসের জন্য। তবে নভেম্বর ও ডিসেম্বর মাসে শুধু দিনের বেলা সেন্ট মার্টিন ভ্রমণ করা যাবে, আর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে অবস্থান করতে পারবেন পর্যটকরা। প্রতিদিন 2000 পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন। আমাদের পর্যটকদের জন্য একটা আচরণ বিধি তৈরি করা হয়েছে। আমরা যখন দেখব যে সকলে তার আচরণ মানছে, প্লাস্টিক ইউজ করছে না, আমাদের জীবাশ্মগুলি নষ্ট হচ্ছে না, তখন আমরা ধাপে ধাপে হয়তো বাড়ানোর পরিকল্পনা সরকার করবে। ব্রিফিংয়ে বিমান ও পর্যটন উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল তার বিমান বাংলাদেশের চেয়ারম্যান হওয়া নিয়ে। একে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বা স্বার্থের সংঘাত মনে করেন না উপদেষ্টা। বিমানের বোর্ডে যে উপদেষ্টা হিসেবে শুধু আমি আছি তা না, বিমান 100% owned, 100% owned by the Ministry of Civil Aviation. Conflict of interest তো সবই আছে। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছি। আমি বাংলাদেশের সবচাইতে বড় পাট ব্যবসায়ী। বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশের যত ব্যবসায়ী আছে, একটু জিজ্ঞেস করে দেখেন তো যে তারা আমার সাথে কোনো কাজে কনফ্লিক্ট পেয়েছে কিনা, আমার স্বার্থ সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠান কোনোদিনও আমার দপ্তরে এসছে কিনা। বাংলাদেশ বিমান আইন 2023-এর ধারা মতে আমাদের মাননীয় উপদেষ্টাকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান করা হয়েছে এবং এই চেয়ারম্যান মাননীয় প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। বিমান উপদেষ্টা দাবি করেন পারিবারিকভাবে এয়ার আকিজ নামে কোনো প্রতিষ্ঠানের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই। টিকিটিং সহ বিমানের পাহাড়সম দুর্নীতি কমানোই তার লক্ষ্য। যারা এই গরিব মানুষকে সর্বশান্ত করছে, 30,000 টাকার টিকিট 1 লাখ টাকায় বিক্রি করছে, আপনারা সেই অনুসন্ধান করেন না। আপনারা অনুসন্ধান করছেন আমার আকিজ এয়ার নিয়ে, যেটার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি তো বলে দিলাম আমার কোম্পানির নাম আকিজ বশির এভিয়েশন। আকিজ এয়ার আমার প্রতিষ্ঠান, আমি পরিবারের প্রতিষ্ঠান। আমি যখন আকিজ গ্রুপে ছিলাম তখন এই প্রতিষ্ঠান তৈরি করা। আপনার তথ্য 100% মিথ্যা। আকিজ এয়ারের যিনি মালিক, ওনার সাথে আমার গত 6 বছরের মধ্যে কথা হয়নি, দেখাও হয়নি। উপদেষ্টা জানান 21,000 কোটি টাকা বিনিয়োগে নির্মিত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল শিগগিরই চালু হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। রাজনীতিবিদরাই আগামীর বাংলাদেশ চালাবে, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের এমনটা জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলে সফরসঙ্গী নেতাদেরও পরিচয় করিয়ে দেন তিনি। এছাড়া টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে $4 ট্রিলিয়ন ঘাটতি পূরণে উন্নত দেশগুলোর সহায়তা কামনা করেন ডক্টর ইউনূস। নিউ ইয়র্ক থেকে আরও জানাচ্ছেন আহমেদ রেজা। সফরের 3য় দিন জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত টেকসই অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল বৈশ্বিক অর্থনীতি এসডিজি বাস্তবায়নে অর্থায়নের অঙ্গীকার বিষয়ক প্রথম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনীতে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বক্তব্যে তিনি টেকসই উন্নয়ন বাস্তবায়নে অর্থায়নের সংকটের কথা তুলে ধরেন। জোর দেন সংস্কার, স্বচ্ছতা ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বাড়ানোর উপর। The debt crisis is a pressing systemic challenge. LDCs urgently need immediate liquidity support, broader debt relief and climate-linked state contingent debt instruments. Reforming the global debt framework has become an imperative of our time. This summit inspires hope, advance justice and chart a more equitable path for the world's most vulnerable. অধিবেশনের অংশ হিসেবে প্রাথমিক স্বাস্থ্যসেবা রূপান্তর বাংলাদেশের রূপরেখা শীর্ষক উচ্চ পর্যায়ের কর্ম অধিবেশনে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় দেশের স্বাস্থ্যখাত নিয়ে এনসিপি নেতা তাসনিম জারা বক্তব্য রাখেন। All the pharmaceutical companies, I invite them and invite some of them to create new pharmaceutical companies as a social business companies, where you will be producing medicines which are disappeared from the market because it doesn't bring you money. There's 10 such diseases, you are more familiar than me, which have not been produced because it doesn't cover the cost. Although it's
Of course, it's much better in English languages, but in non-English languages, the access to information is very, very skewed, and nature doesn't like vacuums, so misinformation comes in, and so that's what we have tried to do, so break down. বুধবার অ্যাডভান্সিং রিফর্ম রেজিলেন্স অ্যান্ড গ্রোথ শীর্ষক ইউএস বাংলা এক্সিকিউটিভ বিজনেস রাউন্ড টেবিলে যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে সফরসঙ্গী রাজনীতিবিদদের পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা। জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতি নিচ্ছে সরকার। উনি এখানে আসছেন, উনি এশিয়ার সম্পর্কে তার যে ইন্টারেস্ট এবং সাউথ এশিয়া এবং সেন্ট্রাল এশিয়া বা সাউথ এশিয়া নিয়ে যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। প্রত্যেকটা মিটিং এর একটা কমন থিম ছিল যে এই গভর্নমেন্টের যে ডেমোক্রেটিক ট্রানজিশনে যে জন্য যে কাজগুলো করছে, ইলেকশন হোল্ড করা ফেব্রুয়ারির প্রথম ফার্স্ট 15 days এর মধ্যে, এটা নিয়ে একটা বড় কথা হয়েছে। এর বাইরে এশিয়া সোসাইটির সংলাপেও কথা বলেন ডক্টর ইউনূস। বিশ্বজুড়ে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিশ্চিতে প্রতি বছর $4 ট্রিলিয়ন মতো ঘাটতি থেকে যায় পুরো বিশ্বে। ফলে বাংলাদেশের মতো তৃতীয় সারির দেশগুলোর উপর এর প্রভাব পড়ে প্রকটভাবে। বিষয়টি থেকে উত্তরণের জন্য নজর দিতে বলেছেন প্রফেসর ডক্টর ইউনূস। একই সাথে বলতে চেয়েছেন, বিশ্ব নেতারা একত্রিত না হলে এই সংকট থেকে উত্তরণটা অনেকটা কঠিনই হয়ে যাবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। আওয়ামী শাসনামলে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরানো সম্ভব হলেও তা সময় সাপেক্ষ ও জটিল বলে মনে করেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, শীর্ষ 10 ব্যবসায়ী গ্রুপের পাচার করা অর্থ ফেরাতে দুদক সহ অন্যান্য প্রতিষ্ঠান একযোগে কাজ করছে। এদিকে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করলেও অপরাধী হিসেবে এস আলমের চেয়ারম্যানকে ইন্টারপোলের সহযোগিতায় দেশে ফেরাতে কাজ চলছে বলেও জানান দুদক মহাপরিচালক। গণ অভ্যুত্থানের পর বিগত সরকারের সময় ব্যাংক খাত দখল করে অর্থ লুটের অভিযোগে এস আলম গ্রুপের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। দুদকের তথ্য মতে 4 ব্যাংক থেকেই এস আলম গ্রুপ সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান 1,78,000 কোটি টাকা লুট ও পাচার করেছে। এসব লুটপাটের অভিযোগে একাধিক মামলাও হচ্ছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে এবার ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে সরকার। এরই মধ্যে আদালতে রেড নোটিশের অনুমোদনও মিলেছে। তিনি বাংলাদেশি নাগরিক ছিলেন এবং সেই কারণেই হয়তো তার প্রতি রেড নোটিশ জারির জন্য আমাদের তদন্তকারী দল এই আবেদন বিজ্ঞ আদালতে আবেদন করেছেন। এস আলম গ্রুপের মতো 10টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদক, সিআইডি ও বিএফআইইউ এর সমন্বয়ে গঠিত টাস্ক ফোর্সের মাধ্যমে তাদের সম্পদ পাচারের খোঁজ চলছে। সেই টাস্ক ফোর্সের তালিকায় আছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারও। বিএফআইইউর নথি বলছে, শেখ হাসিনার পরিবার সহ 10টি শিল্প গ্রুপের 57,256 কোটি টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত সম্পদের মধ্যে 10,500 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। বিদেশে পাচার হওয়া সম্পদ জব্দ ও ফেরত আনা কঠিন হলেও যৌথ প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে দুদক। বিদেশে যে অর্থ পাচার হয়েছে সে অর্থ পুনরুদ্ধারের জন্য দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক সহ সরকারের আরও অন্যান্য সংস্থা সবাই আমরা একসাথে সবাই চেষ্টা করছি এবং এটা একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন করতে হবে। এটা সময় সাপেক্ষ, তবে আমাদের দুর্নীতি দমন কমিশন তথা সরকারের এই চেষ্টা অব্যাহত আছে। বৃহস্পতিবার ঋণের নামে 51 কোটি টাকা আত্মসাতের অভিযোগে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আব্দুল হামিদ সহ 11 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় 7 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 8টি মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। বুধবার দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, জুলাই গণহত্যায় শেখ হাসিনার অন্যতম পরামর্শক ও উস্কানিদাতা ছিলেন 14 দলের এই নেতা। 29 সেপ্টেম্বর ইনুকে হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। সকালে সাক্ষ্য গ্রহণ হয়। চানখারপুলে 6 জন হত্যা মামলা ও আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলারও। আন্দোলন ঠেকাতে কুষ্টিয়ার কৌশলী যেন ছিল পুরো দেশের চিত্র। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রদর্শিত অডিও রেকর্ডিংয়ে শোনা যায়, কুষ্টিয়ায় ছাত্র জনতার আন্দোলন দমন করার অভিজ্ঞতা শেখ হাসিনাকে শোনাচ্ছেন। জাসদের ইনু দিচ্ছেন আরো কঠোর হওয়ার পরামর্শ। হেলিকপ্টার দিয়ে
সোজা বন্ধন করা হবে। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় 8টি অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বলা হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে সরাসরি গুলির নির্দেশ, ছাত্র জনতাকে জঙ্গি ট্যাগ আর গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্যই ছিল তার রাজনৈতিক অস্ত্র। আমাদের ফর্মাল চার্জ, সংশ্লিষ্ট ডকুমেন্ট বিবেচনা করে আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 8টি চার্জের অভিযোগ আমলে নিয়েছেন এবং আগামী 29 তারিখ প্রোডাকশন ওয়ারেন্ট, যেহেতু সে অন্য একটা মামলায় আটক আছে, তাকে অনারেবল ট্রাইব্যুনাল 2-এ হাজির করার নির্দেশ দিয়েছে। ইনুর সঙ্গে শেখ হাসিনার 3টি ফোন আলাপ আদালতে শোনানো হয়। এর পরপরই ট্রাইব্যুনাল 2 আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়। শেখ হাসিনা এবং হাসানুল হক ইনুর মধ্যে 2টো ফোন আলাপ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছিলেন। সেই 2টো ফোন আলাপ আমরা বিশেষজ্ঞের মতামত সহ অনারেবল ট্রাইব্যুনালে উপস্থাপন করেছি এবং অনারেবল ট্রাইব্যুনালের কাছে ফোন আলাপের ট্রান্সক্রিপশন অর্থাৎ কথোপকথনের বর্ণনাটা দৃষ্টি আকর্ষণ করেছি। চানখারপুলের 6 জনকে হত্যা মামলায় আদালতে সাক্ষ্য দিয়েছেন এক পুলিশ কনস্টেবল। তিনি জানান কে নির্দেশ দিয়েছিল গুলি চালাতে আর কারা সরাসরি গুলি ছুড়েছিল। যে তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এই মামলার আসামিরা ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ প্রদান করেছিল, কিন্তু তিনি গুলি করেননি। তিনি দেখেছেন যে ওখানে কারা কারা গুলি করেছে, তিনি তাদের নাম বলেছেন। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা কিভাবে গুলি করার নির্দেশ দিয়েছেন এবং কিভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে গুলি করে সেখানে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি দিয়েছেন। এছাড়া আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানো মামলায় সাক্ষ্য গ্রহণ হয় ট্রাইব্যুনাল 2-এ। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে আবারও একটা বিরতি নিব আর ফিরে এসে থাকছে। দুর্গোৎসবে বিশৃঙ্খলার চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সেনাবাহিনীর। যে কোনো ষড়যন্ত্র ঠেকাতে প্রস্তুত পুলিশ। এশিয়া কাপের সুপার 4-এ শেষ ম্যাচে রাত 8:30টায় দুবাইয়ে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তান এই অলিখিত সেমিফাইনাল কভার করছেন আমাদের সহকর্মী রঞ্জন শান্ত। আমরা সরাসরি তার কাছে যেতে চাই। রঞ্জন, এই ম্যাচে অধিনায়ক লিটন দাস খেলতে পারবেন কিনা, আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ? আপনি খুব ইম্পর্টেন্ট একটা কথা জিজ্ঞেস করেছেন যে লিটন দাসের দেখুন কিছুই বলা যায় না, তাকে দেখেছি আমরা এসেছেন নামবেন কিনা, অধিনায়কত্ব করবেন, এটা একটা প্রশ্ন হিসেবে থেকে আছে। এখনো খেলতেন, আবার শোনা যাচ্ছে তিনি নাও খেলতে পারেন, তবে সম্ভাবনা মনে হচ্ছে এখন পর্যন্ত নুরুল সোহান, তার একটা সম্ভাবনা হচ্ছে শামীম পাটোয়ারি তিনি হারাতে পারেন। লিটন দাস খেললে হয়তো উইকেট করবেন না, তিনি অধিনায়কত্ব করবেন এবং ব্যাট করবেন, পাশাপাশি আসলে নুরুল সোহান তিনি দলে জায়গা পেতে পারেন। আর যে পরিবর্তনগুলোর কথা আগেই বলেছি, আসলে শেখ মেহেদী তারা থাকবেন, হয়তো পেসার যে তিন পেসারের সেটআপ তানজিম সাকিব, এছাড়া তাসকিন এবং মুস্তাফিজ তারা থাকবেন। দুই দলই মাঠে এসে পৌঁছেছে আরো আগে এবং টসটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হবে। গত ম্যাচটাতেও দেখা গিয়েছিল যে বাংলাদেশ দল তারা প্রায় চেস করে গিয়েছিল, ভারতের যে ম্যাচটা তারা অল্পতে আটকে রাখতে পেরেছিল। সব মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ সমর্থকরা অনেক বেশি আত্মবিশ্বাসী আজকে পাকিস্তানের সমর্থকদের চেয়ে, তাদের যে আধিক্য সেটা অনেক বেশি এবং সেই জায়গা থেকে বাংলাদেশ সমর্থকরা আশা করতেই পারে এবং বাংলাদেশ দলও একটা আশাবাদী হতে পারে এই ম্যাচটা ঘিরে। সব মিলিয়ে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের বাইরে ছিল সবশেষ দর্শকদের চনমনে অবস্থা থেকে বা সাপোর্ট দেখে একটা অন্যরকম সম্ভাবনা সেটা কাজ করছে। রঞ্জন, আমরাও দেখতে পাচ্ছিলাম লাল সবুজ পতাকা হাতে অনেক বাংলাদেশি ভক্ত। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। পূজায় কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে প্রদত্ত ক্ষমতা বলে কঠোর ব্যবস্থা নেবে সেনাবাহিনী। সকালে পুরান ঢাকার ওয়ারি ও ডেমরা অঞ্চলের পূজার নিরাপত্তা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় এই হুঁশিয়ারি দেন কর্মকর্তারা। এ সময় বিভিন্ন মণ্ডপ কমিটির নেতারা পূজাকে ঘিরে নিজেদের পরিকল্পনা এবং সমস্যার কথা তুলে ধরেন। তবে এখন পর্যন্ত শঙ্কা নেই বলে জানান তারা।
শুরু হয়েছে ঢাকের বাদ্য, শঙ্খের ধ্বনি, সাজতে শুরু করেছে মণ্ডপ। দুদিন বাদে শুরু হবে সনাতন ধর্মের সার্বজনীন এই মহোৎসবের মূল আনুষ্ঠানিকতা। বরাবরের মতো মণ্ডপে মণ্ডপে চলছে টহল, নিরাপত্তা তল্লাশি। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এরই মধ্যে নিজেদের প্রস্তুতি সম্পন্ন করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সকালে পুরানো ঢাকার ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন সহ কয়েকটি পূজা মণ্ডপে নিরাপত্তা পর্যবেক্ষণ করে সেনাবাহিনীর টহল দল। পরে 15 ইস্ট বেঙ্গল মেকানাইজড পরিচালিত ক্যাম্পের অধীনস্থ এলাকার মণ্ডপ কমিটির সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূজা ঘিরে নিজেদের এলাকার বিষয়ে মতামত তুলে ধরেন মণ্ডপ কমিটির নেতারা। ওয়ারি পুজোতে একটু ট্রাফিক ব্যবস্থাটা যেমন ভালো করা হয়, দোকান মানে ওরা খাওয়া দাওয়া এগুলা মানে বিক্রি করে, ওইখানে আমরা মানে পূজা চলাকালীন মানে ওইখানে একটা যানজট হয়ে যায়। এখন অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট বলা যায় না, তারপরও আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা থাকলে এবং এই যদি থাকে আপনাদের নিশ্চয়ই আমরা সুন্দরভাবে আমাদের পূজা অনুষ্ঠান আয়োজন করতে পারবো। যে কর্মকর্তা বৃন্দ তাদেরকে দিয়ে আমাদের এই মহারাজের সাথে যোগাযোগ রক্ষা করেন এবং সবসময় খোঁজ নিচ্ছেন, আমি কোনো ত্রুটি দেখতে পাইনি। নেতাদের নানা সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে জানান সেনা কর্মকর্তারা। এ সময় পূজার নিরাপত্তায় কোনো ছাড় নয় বলে উল্লেখ করেন তারা। পূজাকে কেন্দ্র করে যদি কোনো স্বার্থান্বেষী মহল কোনো ধরনের, আই রিপিট, কোনো ধরনের যদি কোনো সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করে, কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, যেই দল হোক, যেই ব্যক্তি হোক, যেই গোষ্ঠী হোক, আমাদের দেখার কোনো কারণ বা কোনো সুযোগ নেই। যদি কেউ কোনো ন্যূনতম চিন্তা করে থাকে স্বপ্নেও, তাকে ওটা ভুলে যেতে হবে। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর উপরে যে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়েছে তার পূর্ণ প্রয়োগ করে এটাকে আমরা দমন করব। কারো কোনো ধরনের উস্কানি, গুজবে কান না দেওয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের। এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দুর্গাপূজার সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বিকেলে পুরান ঢাকার বাংলাবাজার সার্বজনীন দুর্গাপূজার প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এই তথ্য জানান। বলেন, দুর্গাপূজার প্রস্তুতিকালে ছোটখাটো ঘটনা ঘটে থাকে, সংবাদ পাওয়া মাত্র সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পতিত আওয়ামী লীগের কর্মীরা বিশৃঙ্খলা করতে পারে সেই শঙ্কা মাথায় রেখে পুলিশ প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি। নিরাপত্তা বোধের দিক থেকে তারা কেমন আছেন এবং তাদের কাজকর্মে অগ্রগতি কেমন হচ্ছে, এবং সামনে যখন বোধন হবে ষষ্ঠীর দিন থেকে, যখন এখানে অনেক পুণ্যার্থীরা পূজারীরা আসবেন, তাদের জন্য আয়োজনটা ওনারা ঠিক মতো করতে পারছেন কিনা। এই যারা পরাজিত ফ্যাসিস্ট শক্তি তারা একটা শক্তি প্রদর্শন করতে চেয়েছিল, তা আমরা চেষ্টা করেছি আইনানুগভাবে তাদেরকে প্রতিরোধ করতে, দমন করতে। নিজ এলাকার জন্য উপদেষ্টারা যত বেশি প্রকল্প নেবে তাদের ভোট তত কমবে। স্থানীয় সরকার উপদেষ্টার বরাদ্দ প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে চট্টগ্রাম নগরের বড়পোল এলাকায় নেতাকর্মী এলাকাবাসীর সাথে কুশল বিনিময়ের সময় তিনি একথা বলেন। আমির খসরু বলেন, বিগত 17 বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। গণতন্ত্র পুনরুদ্ধারে মানুষ ভোটের অপেক্ষায় আছে। সারা দেশে বিএনপির গণজোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপির 31 দফা যে জনতার দফা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাধ্যমে জনগণ এর প্রমাণ দেবে। উপদেষ্টার পদ ব্যবহার করে যত বড় বরাদ্দ নেবে, ভোট তত বেশি কমবে। বাংলাদেশের মানুষ খুব সচেতন এবং এইসব যারা করছে এগুলোর জন্য পরবর্তীতে আবার জবাবদিহি করতে হবে। রাজধানীর দারুসালাম এলাকায় শাহিন নামের এক যুবককে পিটিয়ে পানিতে ফেলে হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, পূর্ববিরোধের জেরে চোর সন্দেহে শাহিন ও তার 2 বন্ধুকে মারধর করে নদীতে ফেলে দেয় স্থানীয় ব্যবসায়ী দীপু গ্রুপের লোকজন। পরে শাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিটা জানাচ্ছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী। দারুসালাম থানা এলাকার গাবতলী ঘাটের দ্বীপনগর, এখানেই নোঙর করা ছিল একটি জাহাজ। এই জাহাজেই গেল মঙ্গলবার রাতে 3 যুবককে পিটিয়ে এবং কুপিয়ে জখম করার অভিযোগ এলাকাবাসীর। প্রাণ বাঁচাতে এক পর্যায়ে নদীতে ঝাঁপ দেন তারা। এদের মধ্যে শাহিন নামে এক যুবকের মরদেহ নদীতে পাওয়া যায়। আন্দাগুন্দা যেভাবে পারছে বাইরে এসে বাড়ানো করে ধরে পানিতে ধাক্কা মেরে ফালাইয়া দিছে। তো একজন সাঁতার জানে না, সেই লোকটা বলতেছে যে ভাই আমার বাঁচান, আমি সাঁতার জানি না। কিন্তু ওর সাথে যেই লোকটা মার খাইছে ও বলছে যে ভাই আমার একটা রশি দেন, ওই লোকটা সাঁতার জানে না, মারা যাইতেছে, রশিটা দেন, আমরা ওকে একটু উড়াই, বাঁচানোর চেষ্টা করি। কিন্তু ওরা বলছে মরে যাক। যারা মারছে ওরা বলতেছে যে ওরা আরও মার,
ইট ফিক্কা মারারও মাথায় পরে মারার পরে আরেকজন ছিল, 3 জনের ভিতরে এখন বর্তমানে একটারা পাওয়া যাইতেছে না। তারপরে বলছে যে আমরা এটি করি নেই, আমরা এটি ধরিও নেই, কিছু করিও নেই, তারপরে ওরা মানে নাই। স্বজনদের অভিযোগ, পূর্ববিরোধের জেরে দীপু গ্রুপের কিশোর গ্যাং সদস্যরা চোর সন্দেহে তাদের মারধর করে নদীতে ফেলে দেয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় অবিলম্বে দীপুর গ্রেফতার দাবি করেন নিহতের স্বজনরা। দীপুর কিশোর গ্যাংরা জড়িত আছে, এটা সামনাসামনি অনেকে বলতে পারতেছে না। এটা আমি আজকে লাইভ দিতেছি, গতকালকে লাশটা তো আমারও বইরা থাকতে পারে। আমার বাইরে মারা হয়েছে কোনো অন্ধকার জায়গা, এমন আরো হাজারো মার মুখ খালি হয়েছে, কেউ হাত ভাঙ্গে, কেউ পাও ভাঙ্গে, এমন হয়। এই 1-1.5 মাস আগে মনে করেন একটা ছেলের মাইরা এই নদীতে ভাসিয়ে দিছে। পুলিশ জানায় স্বজনদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। হত্যার ঘটনায় দীপুর 3 সহযোগীকে এলাকাবাসী মারধর করে থানায় দিয়েছে। 23 তারিখ দিবাগত রাত্রে 2 জনকে ছিনতাইকারী শব্দে মারধর করছে, পানিতে ফেলে দিছে, অপারেটরে গেছে, একজন বেঁচে গেছে, পরে একজনের লাশ আজকে পাওয়া গেছে। আমরা লাশ পোস্টমর্টমে পাঠিয়েছি। স্থানীয় লোকজন কয়েকজন আটক করে দিয়েছে, আমরা যাচাই বাছাই করছি। দীপনগর এলাকায় দীপু গ্রুপ ও এলাকাবাসীর মধ্যে এর আগেও সংঘর্ষ হয়েছে বলে দাবি এলাকাবাসীর। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ 48 ঘন্টা আটকে থাকার পর কলম্বিয়ার স্বর্ণখনি থেকে জীবিত উদ্ধার হলো আটকে পড়া 23 শ্রমিক। টানা 2 দিনের রুদ্ধশ্বাস অভিযানের পর নিরাপদে বের করে আনা হয় তাদের। সোমবার আন্তিওকিয়া এলাকায় ভূগর্ভের 82 মিটার নিচে আটকা পড়েন খনি শ্রমিকরা। খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নেয় স্থানীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল। অভিযানে ভূমিকা রাখে কানাডার বহুজাতিক প্রতিষ্ঠান অ্যারিস মাইনিং এর কর্মীরা। সময়ের সাথে পাল্লা দিয়ে চলে তৎপরতা। দীর্ঘ চেষ্টার পর অক্ষত অবস্থায় বের করে আনা সম্ভব হয় সবাইকে। প্রিয়জনদের জীবিত ফিরে পেয়ে খুশিতে আত্মহারা স্বজনরা। প্রধান প্রবেশ মুখে ধসের কারণে এই দুর্ঘটনা বলে জানিয়েছে কলম্বিয়ার জাতীয় খনি সংস্থা। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।